যাই ওই বাজারে বসতাম, বসে মানে একটা ওড়না বিছায়া ওই ওড়নার উপর বসে আমি টাকা চাইতাম মানুষের থেকে। পরে আমার কাকা আছে, আমার কাকা আমাকে ডামাই যে হচ্ছে অন্য একটা ভিক্ষুকে টাকা দিয়ে যেত, আমাকে দিত না। ওইখান থেকে আমার এক ভাই আমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। আমি তো ভাবছি হয়তো আমার আব্বা মারা গেছে। আসলে আল্লাহর উপরে অশেষ কৃতজ্ঞতা। আমার বোনের চিকিৎসা করার জন্য সবকিছু বিক্রি করে দেয়। এক পর্যায়ে আমরা সরকারি জায়গায় থাকছি, এখনো আছি, সে জায়গায় আছি। তো বোন আসার পর আমাকে বলতেছে আব্দুল কে হয়, তো বললাম বাবা হয়। আমার বলতেছে ইমার্জেন্সি আপনার সদর হাসপাতালে আসতে হবে। একমাত্র ভাই আমি বললে আমার 7টা মাস ওই হাসপাতালে ছিলাম এইটার জন্য। 7টা মাস আমার একমাত্র আমার বাপই ছিল ভাই, কিচ্ছু ছিল না বাড়ির, কিচ্ছু না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সামনে দেখছি বিভিন্ন রকম সাজসজ্জায় সাজানো আছে, আর বসে আছে কারা বোঝা যাচ্ছে না, কাছে গিয়ে দেখি। এখানে তো অনেক শিল্পীর দল, আর সামনে হচ্ছে মিলন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমকে ওখানে লেখা আছে ভাই, আর এখানে এই যে বেলুন দ্বারা এত সুন্দর করে সাজানো, আর তার মধ্যে আমাদের শিল্পী বিন্দু সবাই বসে। ভাই কাজটা কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের মাঝে এসেছি একটা নতুনভাবে নতুন করে শিল্পীদের বাস্তব জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে ওদের জীবনে, ওরাও তো মানুষ, আমরা যেমন মানুষ, আপনারা যেমন মানুষ, ওরাও কিন্তু সবাই এক একজন মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনে হাসি খুশি সুখ দুঃখ বেদনা কিন্তু থেকে থাকে। তো আজকে আমরা এই শিল্পীদের, আপনারা আনন্দই দেখে যাচ্ছেন বছর ভরে, আসলে ওদের কার ভিতরে কি কষ্ট আছে, কার ভিতরে কি দুঃখ আছে, কার ভিতরে কি বেদনা আছে, নাকি সবাই সুখে আছে, এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি আসছি আজকে এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে ওদের সকলের জীবনী, বাস্তব জীবনী আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই আশাই করতেছি এবং সেই অনুরোধটাই আপনাদের কাছে করতেছি। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি, তাহলে শুরু করি। হ্যাঁ শুরু করব। আচ্ছা, তো সর্বপ্রথম আমি শুরু করব হচ্ছে আমার ভাই রনিকে দিয়ে। রনি ভাই একটু সামনে আসো, একটু সামনে চলে আসো। আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বেশি কথা না বলি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রনি আহমেদ। আমার বাসাটা হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা হান্ডিয়াল ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আর গ্রামের নাম বাঘলবাড়ি। আচ্ছা, তো রনি ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি ধরনের গান পছন্দ? আমি মূলত বাউল গান করি এবং এটা আমার আত্মার সাথে মিশে গেছে। আমি বাউল গান খুব। আচ্ছা আচ্ছা, তো রনি ভাই আপনার জীবনের বাস্তব কিছু কথা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন। আসলে ভাই বাস্তব কথা তো এভাবে শেয়ার করা যায় না, কারণ নিজের পার্সোনালিটিটা সহজেই বের হয়ে আসে না। যদি বের হয়ে আসে সেটা মানে ঠেকানোটা কঠিন হয়ে যায়। তারপরে একটু আমাদের পুরো জীবনের কথাটা বলা কঠিন। তবে মিলন ভাই আপনি বলতেছেন বিদায় বলতেছি। আমি যখন ক্লাস 8-এ, আমরা তো গরিবের ঘরের ছেলে, আসলে তত বড় লোকের যে সেরকম কিছুই না। ছোটো থেকে দেখছি যে আমার আব্বা মাঠে কাজ করে, আমাদের আসলে জায়গা জমি বলতে তেমন কিছুই নেই। তবে ছোটো থেকে এভাবে দেখছি আমার বড় ভাই মাঠে কাজ করে, তো সে বিবাহ করার পরে হচ্ছে আলাদা হয়ে যায়। এরপরে ফ্যামিলির চাপটা কিছুটা হলেও আমার উপরে আসে, কারণ একটা সুষ্ঠুজ্ঞানী ছেলে কখনো চাইবে না যে তার বাবার উপরে চাপ করুক সংসারের চাপটা। যখন আমি ক্লাস 8 থেকে 9-এ উঠলাম, এর মধ্যে আমার বড় ভাই আলাদা হয়ে গেল সংসার থেকে। তো এর মধ্যে আমার লেখাপড়া ফুল রানিং ছিল, এর মধ্যে বাউল গান মানে শিক্ষা করতাম মাঝখানে। আমার আব্বা তখন অটো চালাতো, অটো হয়তো চিনেন, হয়তো এই যে চাটমোহরের ওই পাশে বলসা বলে, ওই পাশেই একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট করে আমার বাবার হাতটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পরে আর আমি সেভাবে লেখাপড়ার উপরে কোনো ফোকাস দিতে পারিনি। একটা বছর আমার লেখাপড়া বন্ধ ছিল। মানে তখন তো ভাবছিলাম যে মনে হয় লেখাপড়া আর আমার দ্বারা কোনোদিন সম্ভব না। তো তখন ওই লেখাপড়াটা বন্ধ দিয়ে আমি তখন চলে যাই হচ্ছে গার্মেন্টসে।
গার্মেন্টসে আমার লাইফে এই বয়সে আমি 7 মাস কেটেছি। সেখান থেকে আসার পরে যখন দেখলাম যে গার্মেন্টসে তো ভাই পেমেন্ট খুব কম, 5,000 7,000 এরকম, তখন ওইখান থেকে আসার পরে আমি খুবই দুঃখের সাথে বলতেছি, আমি এই যে কিছুদিন আগে আমার মনির ভাই আর বিপ্লব ভাইয়ের বাসায় যখন যাই, তখন ওই যে শরীফ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই এলাকা দিয়ে আমি হাঁসের বাচ্চা দেখেছি, আমাদের পাশে হ্যাচারি আছে, ওই হ্যাচারি থেকে একদিনের হাঁসের বাচ্চা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করার সিস্টেম ছিল বা এখনও আছে। তো এগুলো বিক্রি করেছি, করার পরে এক পর্যায়ে আমার আব্বার অবস্থা খুবই খারাপ। তো এর মধ্যে আমার একটা ওস্তাদ ছিল, আমার ওই ওস্তাদের কাছে যখন গান শিখি, আমি ওখান থেকে 2 মাসের জন্য বাড়িতে এসেছিলাম, ঢাকায় ছিলাম। তো বাড়িতে আসার পরে শুনি যে আমার ওস্তাদের একটা অসুখ, সেটা হচ্ছে লিভারের সমস্যা। আমার আব্বারও সেম অসুখ, মানে আমার আব্বা ওষুধ খাইতো, আমার ওস্তাদের যখন দেখছি বললাম যে আব্বা আপনি তো এই ওষুধই খাচ্ছেন। তো বলে যে হয় এই ওষুধই। পরে যখন আমি আরেকটা ব্যবসা করেছি ভাই, এটা আসলে বলা ঠিক হবে কিনা, আপনাদের ইনামুল ভাই আছে, ইনামুল ভাইয়ের এলাকাতে 60 টাকা দামের জুতা মাথায় করে বিক্রি করেছি। এর মধ্যে আমি যখন ওই উত্তর দেশ বলে ওই পাশে, ওই জায়গাটার নাম হচ্ছে রানীরহাট, আমি ওই পাশে, তখন আমার ফোন আসে যে তোমার ওস্তাদ মারা গেছে। তো আসলে ওস্তাদ মারা কি, আমার বাবারও যে অসুখ ভাই বিশ্বাস করেন সেম, আমার ওস্তাদ ছিল ঢাকাতে ভর্তি আর আমার বাবা ছিল রাজশাহী নেওয়ার পথে। তখন ফোন আসে তোমার ওস্তাদ মারা গেছে, তুমি বাড়িতে আসো। আমি অবাক যে আসলে তো আমার ওস্তাদ মারা গেলে আমাকে বাড়িতে যেতে বলবে না। তখন আমার আর কোনো সেন্স ছিল না। তো এখান থেকে আমার এক ভাই আমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। আমি তো ভাবছি হয়তো আমার আব্বা মারা গেছে। আসলে আল্লাহর উপরে অশেষ কৃতজ্ঞতা যে আমার বাবা মারা যায় না, ওর উস্তাদি মারা গেছে। তো তারপরে আল্লাহ যার ভালো চায় অবশ্যই কেউ ঠেকাতে পারে না। আল্লাহর দয়ায়, আপনাদের দোয়াতে আজকে যে আপনাদের সাথে চ্যানেলে কাজ করতে পারতেছি, যাক ভাই, মাধ্যমে আমার ভাই বিশ্বাস করেন অনেক উপকার হয়েছে ভাই আমার এই চ্যানেলের মাধ্যমে কাজ করতে। কারণ আমার যদি অন্য কিছু না পারতাম, মাঠে কাজ করে খাওয়া লাগতো। দুঃখ করার কিছু নাই ভাই, আসলে আল্লাহ তাআলা যেটা করে মানুষের মঙ্গলের জন্যই করে, মানুষের ভালোর জন্যই করে। আল্লাহর উপর ভরসা রাখলে ইনশাআল্লাহ অবশ্যই তুমি সফলতা অর্জন করবে। তো যে ওস্তাদকে তুমি পিতার আসনে বসিয়েছো, সেই ওস্তাদের স্মরণে তুমি আজকে আমাদের দর্শকদের একটা গান শোনাও। শত কষ্টের জীবন আমার, শত কষ্টের জীবন আমার, দুঃখ দারে দারে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে, আরো কষ্ট পাইলাম আমি ভালোবাসা তোমারে। ও তুমি আমায় ভুলে গেছো, বিশ্বাস করি কেমনে, তবুও যে মানতে হবে গেছো অন্যের ঘরে। ও তুমি আমায় ভুলে গেছো, বিশ্বাস করি কেমনে, তবুও যে মানতেই হবে গেছো অন্যের ঘরে। কি অপরাধ করেছিলাম ব্যথা দিলি অন্তরে, কি অপরাধ করেছিলাম ব্যথা দিলি অন্তরে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে, আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমারে। অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবে, অবশ্যই দোয়া করি। বসো। এবার আসবে হচ্ছে রানী আপু। রানী আপু, তোমার পরিচয়টা একটু দিয়ে নিবা। আসসালামু আলাইকুম, আমার নাম রানী, আমার বাড়ি হচ্ছে আটঘরিয়া থানা, পারফিদিরপুর গ্রাম। আসলে আমি তেমন ফ্যামিলির মেয়ে না। আমার ফ্যামিলিতে আমরা 4 ভাই বোন, আমার আব্বু আছে, আমার আম্মু আছে।
আর আমার আব্বু গাড়ি চালায়। আচ্ছা রানী আপু, তোমার প্রিয় শিল্পী কে? প্রিয় শিল্পী বলতে ভাইয়া অনেক শিল্পীকে আমার ভালো লাগে। সবচেয়ে ভালো কাকে লাগে? কার গান তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে আসলে আমি ছোট থেকে সাইজের গানের প্রতি আমার খুব মানে ভালোবাসা। ও আচ্ছা 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 রানী আপু, শুনেছি তোমার বিবাহ হয়েছে, তো তুমি পড়াশোনা করেছো কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমার স্কুল লাইফের এমন কোনো বাস্তব কথা আমাদের মাঝে একটু তুলে ধরবে তুমি? আমার বিয়ে হয়েছে তো আজ থেকে আরো 8 বছর আগে। আমি তখন অনেক ছোট ছিলাম, 12-13 বছর বয়স। মানে একটা ফ্যামিলিতে সংসার না চালানো বিয়ার কষ্ট, যেটা এমন সময় গেছে। আমরা 4টা ভাই বোন, আগে আমাদের বাসা বাড়ি সব কিছুই ছিল। আমার ছোট বোন মানে হচ্ছে মাথায় জন্মবিগত ব্রেন টিউমার। মানে আমার বোনের চিকিৎসা করার জন্য সব কিছু বিক্রি করে দেয়। এক পর্যায়ে আমরা সরকারি জায়গায় থাকছি, এখনো আছি, সে জায়গায় আছি। ফ্যামিলি চালানোর এমন দিন গেছে আমাদের না খেয়েও থাকতে হয়েছে। মানে বাবার পরিবর্তে যে কষ্টটা, আমি পারখিদিরপুর থেকে অন্তত মানে 8-10 কিলো রাস্তা হবে। সকালবেলা বের হয়েছি, 11টা 11:30 বাজছে আমার ক্লাবে যাইতে। তা আমাদের স্যার ছিল আজহার স্যার, তাকে সম্মান করে আমি খুব, সে আমার বাবার বয়সী, তার কাছে গান শিখতাম। ওনার কাছে গেছি, উনি আমাকে চাউল পর্যন্ত কিনে দিছে মানে সংসার চালানোর জন্য। ওনার কাছে আমি গান করছি। মানে আমার বাবার পরে যে থাকে সে একমাত্র ব্যক্তি সেই। আর এরকম করে কষ্ট করে আমার ভাই বোনকে দেখছি, সংসার চালাইছি। হাটে ওই 8 ঘড়ি আসছি, সারাদিন না খায় গান করছি। আমার আম্মু যদি 20টা টাকা দিছে, আমি ডায়েরির ভাঁজের মধ্যে রেখে দিছি যে এই 20টা টাকা থাকলে আমি কষ্ট করি, কিন্তু আমার ভাই বোন একটু সুখে থাক। তো রানী আপু, এখন এত জীবনে এত কষ্ট এত দুঃখ সহ্য করার পরে আজকে একটা পর্যায়ে আসছেন, তো এখন কি আপনি মানে আপনার ফ্যামিলিকে যেভাবে চালাচ্ছেন বা আপনার ফ্যামিলি যেভাবে চলতেছে তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ ভাইয়া, এখন আমি তো একটা বিবাহিত মেয়ে, আর আমার স্বামী সংসার আছে। আমার একটা মেয়ে বাচ্চা আছে, 5 বছর বয়স। মানে আমার মেয়েও আমার আম্মুর কাছেই থাকে ছোট থেকে। আমি যেহেতু গান বলি, আমার আম্মুর কাছেই থাকে, ওনারাই মানুষ করে। আর এখনো যেটুকুই পারি, আমি যেটুকুই পারি আমার মা বাবাকে হেল্প করি। আমার বোন অসুস্থ, বোনকে স্কুলে পড়াশোনা করে, কিছু খরচ চালাই। এখন মোটামুটি মানে কাজ করে যে ইনকামটা করি এটা দিয়ে চলতেছে আর কি কোনোরকম। আচ্ছা আচ্ছা, তো আপনার যে উস্তাদের কাছে আপনি গান শিখতে আসছিলেন, সেই উস্তাদকে আপনি আপনার পিতার আসনে বসিয়েছেন। সেই উস্তাদ যে আপনাকে এট এ টাইমে আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছে, চাল কিনে দিয়েছে, তার স্মরণে দর্শকদের উদ্দেশ্যে একটা গান। মানে আমি যখন আমার উস্তাদের কাছে যাই, তখন আমি প্রথমে একটা গান নিয়ে গেছিলাম, আমার আব্বু শিখাইছিল। তা আমি সেই গান দিয়ে শুরু করছিলাম আমার উস্তাদের কাছে। আমি সেই গানটাই বলি। নিজের সাথে আত্মীয়তা হইল না আমার, ওরে নিজের সাথে আত্মীয়তা হইল না আমার। কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। নিজের চিনি না আমি, নিজের বুঝি না, নিজের ভাগে আছে কিটা ভুলেও খুঁজি না। নিজের চিনি না আমি, নিজের বুঝি না, নিজের ভাগে আছে কিটা ভুলেও খুঁজি না। আমি একটু আগাই দ্বিগুণ পিছাই হয় না চলায়া, আমি একটু আগাই দ্বিগুণ পিছাই হয় না চলায়া। কোন সাহসে আশা করি মন পাবো তোমার বন্ধু, কোন সাহসে আশা করি মন পাবো তোমার। অনেক অনেক ধন্যবাদ রানী আপু তোমাকে, তোমার জীবন এত কষ্টের জীবন, এত কষ্টের গল্প যে আমাদের মাঝে তুলে ধরলে। আসলে এটা অনেক কষ্টের, মেনে নেওয়া খুব কঠিন। তারপরে তুমি জীবন সংগ্রামে, আমি মনে করি যে আজকে তুমি জয়ী। তোমার জন্য শুভেচ্ছা রইল আপু, তুমি বসো। এবার আমাদের মাঝে আসবে হচ্ছে আলামিন ভাই। আলামিন ভাই, জি ভাই। আপনার পরিচয়টা একটু দিয়ে নেবেন।
আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ আলামিন প্রামাণিক, পাবনা আটঘরিয়া থানায় বাসা। আচ্ছা আচ্ছা, আলামিন ভাই, আপনার জীবনে এমন কোনো সৎ কাজ করা আছে, যে কোনো একটি সৎ কাজের কথা বলবেন যে আমি এই সৎ কাজটা হয়তো আমি করেছি, মানে ভালো কাজ? আমি হলো ক্যাডেট কলেজে পড়তাম, তো আমি সব থেকে গরিব মানুষকে একটু দেখলে একটু বেশি খারাপ লাগে। তো এটা এই ভিডিওটা যদি তিনি দেখে থাকে, জানে না কেমন আছে সে, জানি না। তো রাত 12টার দিকে আমরা হলো পড়াশোনা শেষ করে, আমাদের নিয়ম ছিল হলো রাত 9টা থেকে 12টা পর্যন্ত করতে হবে। তো তারপরে আমি হলো বাইরে খেতে যাইতাম। যাওয়ার পরে শীতের রাতে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার কোনো সমস্যাতে? বলতেছে বাসায় যাবো। তো বললাম আপনার বাসা কোথায়? তো বললো জামতল, মানে সিরাজগঞ্জ জামতল। পরে সেইখান থেকে আমি হলো যমুনা থানার সাথে কথাবার্তা বলে আমরা 2-3টা লোক ওর সাথে যাওয়ার পর ওনার ফ্যামিলিতে গেলাম। তার 2টা বেজে গেছে। যাওয়ার পর দেখি ওনার হলো মানে বউ নেই, বেটার বউ খাইতে দেয় না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। তো আমার স্মরণীয় হচ্ছে এটা, তখন সেই সময় আমি তাকে 1800 টাকা দিয়েছিলাম, চাঁদা তুলে আমরা 1800 টাকা দিয়েছিলাম। আর আমার গায়ের যে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটটা খুলে আমি দিয়ে আসছিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার তো বাবা বেঁচে আছে ভাইয়া? তো মানে আসলে পৃথিবীতে আমরা আসছি বাবা মায়ের মাধ্যমেই। তো আপনার বাবার বিষয়ে যদি কোনো কথা আমাদের মাঝে তুলে ধরতেন। বাবার বিষয়ে বলতে গেলে আমরা হচ্ছে 2 ভাই 1 বোন, আমি বড় ফ্যামিলি। ছোটকালের থেকে আমি তো ক্লাস 3 থেকে গান বাজনা করি। আমার বাবার অনেক ইচ্ছা ছিল বড় একটা গায়ক হব। তো 2015 সালে, আমি শর্টে বলতেছি, ছোটই বল, 2015 সালে টিয়াবুনিয়া থেকে আসতে গিয়ে মানে বাবা আর বাবার বন্ধু একসাথে হলো বাইকে করে আসতে গিয়ে টাকের চাপাই পড়ে। মানে সেদিন ছিল 24 রোজা, মানে কিছুদিন পরে ঈদ, 24 রোজা। তো টাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যে বাবার যে বন্ধুটা ছিল সে সাথে সাথে মারা যায়। আর বাবার 2 পাটা মানে একদম ভেঙে যায়। এর মধ্যে তখন আনুমানিক মানে বাবার বন্ধু নাকি বলছিল আব্দুল, বাবার নাম আব্দুল, যে এখান থেকে না ইফতারি করে তারপরে যাই। আল্লাহ মানে বাবা বলছিল যে ইফতারি করে যাই, তারপরে না হয় আমরা যাই। তো বন্ধু বলছিল নাকি, বাবার বন্ধু বলছিল, আঙ্কেল বলছিল কি না তাড়াতাড়ি চল আমরা ঘুরে যাই, সেরে ইফতারিটা সেরে নিই। তো কিছুক্ষণ পরে টাকটা চাপা যাওয়ার পর ওইখানে সাথে সাথে আঙ্কেলটা মারা যায়। আর বাবার 2 পাও দিয়ে হলো টা করে 1 ঘন্টা পর ফোন আসে। তো ফোন আসার পর আমাকে বলতেছে আব্দুল কে হয়? তো বললাম বাবা হয়। আমার বলছি ইমার্জেন্সি আপনার সদর হাসপাতালে আসতে হবে। আমি মামাকে ফোন দিলাম, ওই মুহূর্তে মামা আসলো। আসার পর মামা আমাকে সাথে করে নিয়ে যায়। আমি স্টেট দেখলাম আমার বাবা একদম বেডে শুয়ে আছে। আমি তো ভাবছি মনে হয় বাঁচবে না। দীর্ঘ 7 দিন একটানা রক্ত দেওয়া হয়, কিন্তু তারপরও জ্ঞান ফিরে না। ওইখান থেকে রাজশাহী ট্রান্সফার করে। আমিও রাজশাহী গেলাম। রাজশাহী থেকে ডিরেক্ট বললো যে 2 পাও কাটি ফেলতে হবে। আমার বড় মামা বললো যত টাকা পয়সা লাগুক তবু 2 পাও কাটা যাবে না, যেভাবে হোক ট্রিটমেন্ট করতে হবে। ওইখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে 2 মাস থাকলো। থাকার পর অনেক টাকা পয়সা খরচ ছিল। হওয়ার পর ডট ভরে আপাতত এখন স্বাভাবিক চলতে পারে তিনি। তবে একটা কথা আমি বলি যে যাদের বাবা আছে তারা বাবাদের মনে কষ্ট দিবেন না। আর এই পর্যায়ে নিয়ে আসছে একমাত্র আমার বাবা। এত কিছু করার পরেও কিন্তু আমার কিন্তু ক্যাডেট কলেজে কিন্তু আমার বাবাই পড়াইছে। যত কষ্টই হোক না কেন তোমাকে আমি প্রতিষ্ঠিত করবো। তো সবাইকে একটা কথাই বলতে চাই, যার বাবা মা এখনো বেঁচে আছে আমি আশা করব যে যত খারাপ হোক না কেন তারা কিন্তু বাবা মা। আমি মনে করি তাদেরকে 1 মুঠ করে যদি ভাত দিতে পারেন দিয়েন ভাই। আসলে 2 মুঠ থেকে যদি 1 মুঠ দেওয়া যায় এটা কিন্তু বেশি হয় না। আমি সবার কাছে অনুরোধ জানাবো, এই কন্টেন্টগুলি যে দেখছেন না কেন, যার বাবা যত খারাপই হোক না কেন বাবা তিনি কিন্তু বাবা। এত পরিশ্রম করে কিন্তু আমাদের 2 নলা ভাত জুটায়। তো অবশ্যই বাবা আমাদের সবাই ভালোবাসবে। আচ্ছা আলামিন ভাই, তোমার মুখের থেকেই শোনা যে তুমি এই জায়গায় আসছো, তো তার যার ইয়েটা পরিশ্রমটা বেশি ছিল সেটা হচ্ছে তোমার বাবার। বাবার কথা বলতে গিয়ে অনেক কেঁদেও ফেলেছো। আমারও পৃথিবীতে বাবা বেঁচে নেই। আসলে বাবা থাকতে কখনো বুঝি নাই আসলে বাবা কি জিনিস। আজ বুঝতে আসলে বাবা নাই।
কি অবস্থার মধ্যে দিন বার করতেছে আজ বুঝতেছি। তবে সে বাবার স্মরণে একটা গান বলো ভাই। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাহাতিহিয়া সাগরে ফেলিয়া সেই যে চইলা গেল ফিরা আহিল না, পিতা আনন্দে মাহাতিহিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আহিল না। থাক ভাই, দোয়া করি তুই তোর বাবাকে নিয়ে সুখে থাক, যতদিন পৃথিবীতে উনি বেঁচে থাকে। বাবার অসম্মান করিস না ভাই, বাবাকে সবসময় পাশে রাখিস, বাবার পাশে থাকিস। এবার বিপ্লব আসো। তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ বিপ্লব আহমেদ, বাড়ি হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানা। তোমার সবচেয়ে প্রিয় মানুষটি কে? আমার সব থেকে প্রিয় মানুষটি ভাই আমার বাবা। তোমার বাবা, অনেক ধন্যবাদ। তোমার মা বেঁচে আছে? জি। মা কি একটু কম প্রিয় নাকি? মিডিয়া জগতে আসার আগে ভাই একটা কেউ জানে কি না, অনেকেই জানে, জানেন না, আমাদের মধ্যেই অনেকে জানেন না। আমার একটা দুর্ঘটনা হয়, আমাদের মানে বাজারে তো পাবলিক টয়লেট থাকে জানেন তো, পাবলিক টয়লেট তো যে কড়িরই থাকে না, চিরাপ থাকে কড়ির, তো আমার পাওটা যায় এই যে এইটা এই জায়গার রকটা কেটে যায় ভাই। কেটে যাওয়ার পর এত দূর উঠছিল এই বাবা, মানে এই তো এত দূর ওঠার পর রকটা উঠে গেছিল। তো তখন যখন কাটলো তখন আমি বাইরে আসি, টেঙ্গুস পাড়তে পারতে এসে পাও ফেলে আর পাও পড়ে না, বড্ডা আমি পাই না, শক্তি পাও না। না পরে টেঙ্গুস পাড়তে পারতে এসে আমাদের দোকান ছিল চাষটাল, আমি এই এক পাও দিয়ে দোকান বন্ধ করছি। বন্ধ করার পর আমাদের আব্বু নাই শাওন, আব্বু গেছে একটু কোনো একদিন কাজে। দোকান বন্ধ করার পরে আমার এক ভাই ছিল দোকানদার, আমি ভাইকে ডাক দিয়েছি, ভাই দেখানোর পাও পড়তেছে কিন্তু পড়তেছে না। ভাইয়া দেখে রক্ত, মানে গরুর যেভাবে গলা কাটলে তীরের মতো রক্ত করে, এটা তো রক ভাইয়া, এই তীরের মতো রক্ত ছুটতেছে। তো এই ভাইয়া কোলে করে নিয়ে যায়, প্রথম আমাদের গ্রামের হাসপাতালে নিয়ে যায়। তখন উনি আঙুল দিয়ে দেখে, কিছু বলে না, আমাকে বলে না, সবাইকে বলে যে এখান থেকে তোমরা গোপালনগর নিয়ে যাও। তো গোপালনগর হাসপাতালে আসার পর ওখান থেকে উনি চেকমেক দিয়ে এমনি খালি প্রেসার টেসার দিয়ে বলতেছি এখানে পারবো না, তোমরা পাবনা নিয়ে যাও। পাবনা যাওয়ার পর ভাইয়া সদর হাসপাতালে প্রথম 2 মাস ছিলাম। 2 মাস থাকার পর, মিডিয়া জগতে আসার আগে 2 মাস থাকার পর কেরাবেরা ভালো হইলো। তারপরে ভাইয়া ওই বাড়িতে নিয়ে আসার পর বুঝি নেই, অখাস খেয়ে ফেলার পর পুজ হয়ে যায়। পুজ হওয়ার পর পরে সাংঘাতিক, এখান থেকে এইটুকু ধরে ধরেন এটা বিচ্ছিরি হয়ে যায়। পরে আবার নিয়ে যায় এই হাসপাতালে পাবনা সদরে। নিয়ে যাওয়ার পর যখন ভাই ড্রেসিং করে, এই খুব কষ্ট দেয় ভাই, খুব পুষ হয়েছে চামচের মতো, এটা দিয়ে খুব প্রতিদিন ড্রেসিং করতো প্রতিদিন। আর একমাত্র ভাই আমি বলি, আমার 7টা মাস ওই হাসপাতালে ছিলাম এইটার জন্য, 7টা মাস। আমার একমাত্র আমার বাবি ছিল ভাই, কিচ্ছু ছিল না বাড়ির, কিচ্ছু না। বাবা মা এমনই হয়। আমার চাষটাল ছাড়া ভাই কিচ্ছু ছিল না, আল্লাহর কসম। 2বার অপারেশন করতে এই পার জন্য। বিপ্লব, কান্না করিস না, যেহেতু তোর কষ্টের সময়, দুঃখের সময় তোর ফ্যামিলি তোর পাশে ছিল, তোর পরিবার তোর পাশে ছিল। দোয়া করি সারা জীবন ওনারা তোর পাশে থাকবে। হাজারো মানুষের দোয়া আছে তোদের প্রতি। ডাক্তার বলছিল ভাই আমি কখনো হাঁটতে পারবো না, রক কাটিয়ে দূর গেছে, একবার অপারেশন করছে, লাগাইছে, ছুটে গেছে।
পরে আবার এখান থেকে দাগটা মুছে গেছে, ফাইরে আবার এখান থেকে এনে সেলাই দিছে। 2 বার অপারেশন করতে যা টাকা খরচ হয়েছে ভাই আমি খালি বুঝছি। আর আমার বাপের যতই ভাই বাপের সাথে রাগারাগি করি কিংবা ঝগড়া করি, হিংসা করি, কথায় ফোন দিব, মানে কথা কাটাকাটি হয়ে যায় না বাবার সাথে, কিন্তু ভাই বাবাই। তো ঠিক আছে, বাবার স্মরণে একটা গান বলো তুমি আজকে। আমার বাবারই একটা প্রিয় গান বলি আমি, যেটা আমার বাবা সবসময় শোনে, আমার বাবা আমার মুখের থেকে শুনতে চায় সবসময়। 2টা গান আছে, একটা বলছিলাম কিছুদিন আগে আপনাদের চ্যানেলে, আর একটা গান বলি। আমি দেখছি আমাদের দোকানে বসে থেকে আব্বু বক্সে সব গান বাজায়। প্রেমের দায়ে ঘরে ছাড়লাম আপন মানকুলো মানে সব হারাইলাম, সার হইল কান্দ যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, আমার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দুঃখ করিস না ভাই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালোবাসছে তোদের, হাজারো মানুষের দোয়া তোদের উপরে আছে, ভালোবাসা আছে, ইনশাল্লাহ সফলতা অর্জন করবে এই দোয়াই করে। এবার আশা আপু আসো, তোমার পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মঞ্জুয়ারা খাতুন আশা। সবাই আমাকে স্কুল কলেজ যাই বলেন সব জায়গায় মঞ্জুয়ারা বলেই চেনে, সব কিছুতেই মঞ্জুয়ারা দেওয়া, কিন্তু গানের জগতে আমার নামটা আশা দেওয়া। ঠিক আছে, তোমার মনের আশা কি? ভবিষ্যতে তুমি কি হতে চাও? তুমি তো লেখাপড়া করতেছো তাই না? তো এই লেখাপড়া শেষ করে তুমি আসলে কি হতে চাও? কি উদ্দেশ্যে তুমি লেখাপড়াটা চালিয়ে যাচ্ছ? ভাইয়া ছোট থেকে একটা স্বপ্ন ছিল, আর আমার স্বপ্নগুলো খুব ছোট ছোট, এত বড় স্বপ্ন দেখতাম না যদি ভেঙে যায়। তো কষ্ট পেলে ছোট কিছুতেই পাওয়া উচিত, বড় কিছুতে না। তবে স্কুল কলেজ যখন প্রাইমারিতে পড়তাম তখন স্যার ম্যাডাম একটা কথা সবাইকে জিজ্ঞাসা করতো যে বড় হতে তুমি কি হতে চাও। তো আমি একটা কথা বলতাম যে স্যার বা ম্যাডাম আমি বড় হয়ে একজন শিক্ষক হব, এটা আমার খুব ইচ্ছা ছিল। কারণ খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, মানে তোমরা তো এই যে গান টান করো, আসলে আমাদের পরিবেশে বা আমাদের আশেপাশের আত্মীয় স্বজন বা সমাজ অনেকেই অনেক রকম খারাপ চোখে দেখে। তো তুমি এই গান করতে এসে তোমার জীবনে তুমি কি এমন কোনো মানে অবহেলা বা খারাপ কথার সম্মুখীন হয়েছো যেটা তোমাকে কষ্ট দিয়েছে বা বেদনা দিয়েছে? হ্যাঁ ভাইয়া, ওইরকম আসলে কথা বলতে গেলে অনেক কথাই উঠে আসে, আমরা অত কথা না বলি, খুব সহজেই আমি বোঝাই। সেটা হচ্ছে আমার স্কুল থেকে শুরু করি। আমি যখন ক্লাস 1 থেকে পড়ি, আমরা 3 জন ছিলাম, 3টা বান্ধবী, পাশাপাশি বাসা ছিল। মানে শুধু রাত, এমন কোনো দিন গেছে যে রাতেও আমরা 3 জন একসাথে থাকতাম। তো যখন পড়াশোনা করতে করতে যখন আমি ক্লাস 6-7-এ উঠি, তখন আমার এই গানের জগতে আসা। তো যখন থেকে আমি গান শিখি, তারপরে যখন স্টেজে গান করতাম, আর আমার মামা গান শেখাতো, ওনার কাছে শিখি। যখন স্টেজে গান করতাম, বাহিরে যেতাম, গান করতাম, কিন্তু স্কুল কলেজ তো ওদের সাথে আমার করা লাগতো। তো যখন আমি বাসার বাহিরে চলে যেতাম, আমাকে নিয়ে অনেক কথা হইতো, পাড়া প্রতিবেশী। এখন গ্রামে দেখেন যে প্রায় দোকান পাওয়া যায়, তো দোকানে দোকানে মানে কথা হয় যে এখন তখন তো বলতোই, এখনো বলে যে আমরা যখন 3 জনের কেউই বিবাহিত ছিল না তখন, তো সবাই এক কথা বলে দোকানে। মানে এটা খুব খারাপ একটা দিন মানে লাগা, যে কোনো একটা বিষয় নিয়ে, পারিবারিক বিষয়, সেটা যদি দোকানে গিয়ে বলে, অনেক লোক থাকে, তো সেখানে শুধু একটা কথাই বলতো যে অমুকের মেয়ে গান বাজনা করে, ওর সাথে চলাফেরা করা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, ওর সাথে থাকলে আমাদের মান সম্মান থাকবে না। তো আমি যখন বাড়িতে যাইতাম, মানে যতটুকু 15 মিনিট হাঁটে আমার বাসায় যেতাম, আর বাসার যাদের সাথে দেখা হতো প্রায় সবাই আমার দাদা। তো সবাই আমাকে এই কথা বলতো যে এটা বলছে। তো শুধু সবাইকে আমি একটা কথা বলতাম যে
আল্লাহ যদি তোমাদেরকে বাঁচায় রাখে, আমাকেও যদি বাঁচায় রাখে, তাহলে একদিন তোমরা নিজের চোখে দেখতে যাবা যে কে কি করে। আসলে গান বললেই যে খারাপ আর গান না বললেই যে সে ভালো তা না। পরে কিছুদিন যাওয়ার পরে এরকম তো আমি গান বাদ দিই না, আসলে গান করতেছি। পরে কিছুদিন যাওয়ার পরে আমার দুইটা বান্ধবী, একটা বান্ধবী রিলেশন করলো, আমার নানুর বাসায় নিয়ে গিয়ে আমরা বিয়ে দিলাম পারিবারিক অশান্তির জন্য। আরেকটা বান্ধবী মানে বলতে হয় না, ঈদের আগের দিন চলে গেল বাসা থেকে। কিন্তু আমার সব থেকে বড় পাওয়া যে এত কথা শোনার পরে, এত কিছু শোনার পরে আমি শুধু বলছিলাম যে একদিন তোমরা নিজের চোখে দেখবা। এইটুকু আজকে খুব ভালো লাগে যে একদিন ওরা এখন দেখতেছে যে আসলে আমি আছি। আজ পর্যন্ত একটা কথা বের হয়নি, কিন্তু যাদেরকে নিয়ে বেশি গর্ব করতো তাদেরই আজকে কথার ঘর হয়েছে। বুঝতে পারছি আশা আপু। তো যারা আপনাকে নিয়ে এরকম কটূক্তি করতো বা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করতো, তারা অবশ্যই আপনার এই ভিডিওটা হয়তো তাদের চোখে পড়বে এবং তারা দেখবে। এবং লক্ষ লক্ষ মানুষ আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকে, তারা অবশ্যই এর মানে সম্পর্কে কমেন্ট করবে। আর এই যে কটূক্তিগুলো করতো, যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করতো, তাদেরকে নিয়ে আপনি একটু গান বলবেন। আসলে ভাইয়া, বান্ধবী শব্দটা এরকমই একটা জিনিস, আসলে একটা কথা যে আমি কাউকে মনে আঘাত দিতে পারি না ভাইয়া। আমাকে একজন মারে গেলে পরেও ঘুরে তার কাছে আমি যাব, ওরা না আসতে পারে কিন্তু আমার যাইতেই হবে। কিন্তু চলতে পথে কিছু কিছু জায়গায় থেকে এত বড় বড় আঘাত পেয়েছি, যেখানে মানে ফিরে আমি যেতে চাইছি কিন্তু তারা আমাকে আপন করে নেয় না। এটা আমার ব্যর্থতা নাকি তাদের ব্যর্থতা আমি জানি না, তবে তাদেরকে আমার জায়গা থেকে এখন পর্যন্ত আগে যতটুকু ভালোবাসতাম আমি এখনো তাদেরকে ততটুকুই ভালোবাসি। হ্যাঁ, সময়ের প্রেক্ষিতে হয়তো কথা বলা হয় না, কারণ আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি, আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, তাহলে আমার তো সম্ভব না আপনাকে আপন করে নিয়ে কথা বলা। কারণ প্রতিনিয়ত একটা মানুষ কয়বার অপমান হবে বলেন। তারপরেও এখনো চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ তাদের সুবুদ্ধি দিক। চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন। আমরাও দোয়া করি যেন তাদের সবার সঙ্গে আপনার মিলমিশ হয়ে যায় এবং তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে। তো একটা গান হয়ে যাক তাদের উদ্দেশ্যে। যে ছিল আমার নয়নের মনি, যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি তারে ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি। যে ছিল আমার নয়নের মনি, যে ছিল আমার নয়নের মনি, ভুলতে পারিনি তারে ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি। সুন্দর আপু, বসো। এবার কিতাবুল আসো, তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি পাবনা জেলার ফরিদপুর থানার ছেলে মোহাম্মদ কিতাবুল ইসলাম। আচ্ছা, আমরা কোনো এক জায়গায় শুনতে পারছি তুমি মাছ নাকি খুব পছন্দ করো, এটা কি আসলে সত্য? আচ্ছা, অনেক মাছ তো আছে, তো মাছের ভিতরে কোন মাছটা সবচেয়ে তোমার বেশি প্রিয়? আমার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আপনার ছোট মাছ, যেটা আমাদের গ্রামের ভাষায় বলি আমরা শোভন খুঁড়ি। শোভন খুঁড়ি মাছ। আচ্ছা, ঠিক আছে। তুমি তো মানে অনেক ছোট থাকতে গান করতে আমি জানতাম, তো মাঝখানে তুমি অনেকদিন গান থেকে দূরে ছিলে। তো তোমার এই গানে আসা, গান থেকে মানে চলে যাওয়া, আবার নতুন করে গানে আসা, এর কারণটা যদি একটু শর্টকাটে খুবই অল্প সময়ের মধ্যে যদি একটু বলতে। আসলে আমি আমার গানের শুরু হচ্ছে হাই স্কুল লাইফ থেকে, মানে ক্লাস 6 থেকে। আমার গ্রামের লোকজনের কথাই আমি একটা স্টেজ কনসার্টে পারফর্ম করি, ওখান থেকেই আমার আসলে সঙ্গীত জীবন শুরু। তো দীর্ঘ 2 বছর পার হওয়ার পরেই, সঙ্গীত জীবনের 2 বছর পার হওয়ার পরেই আমার এলাকারই এক প্রভাবশালী ব্যক্তির কাছে আমি মানে শিকার হই, ব্যবহারের শিকার হই, যার কারণে আমার এই অবস্থা। সেই ব্যবহারটা কীরকম হয়, আমি একদিন ক্লাব থেকে বের হয়ে দেখি যে সেই লোক আমার জন্য মিষ্টি, শার্ট প্যান্ট, জামা কাপড়, তারপরে একটা প্রাইভেট কার নিয়ে আমার সামনে হাজির। আমি বুঝতে পারি না আসলে কি হচ্ছে এটা। তো ওখান থেকে আমি বাড়িতে চলে আসি। আসার পরে আমার বাবা মার সাথে কথা হয় যে আমি এখানে আর থাকবো না, গ্রামে আর থাকবো না, গান বাজনা আর করবো না, আমাকে এখন ঢাকায় নিয়ে যাওয়া হবে। কেন আমি ঢাকায় যাব কেন? তো আমাকে আমার বাবা মাকে ওই
প্রভাবশালী ব্যক্তি, বোঝাইছে রাজনৈতিক ব্যক্তিবর্গ, তো অনেক ক্রিটিক্যাল বুদ্ধি মাথার মধ্যে তার থাকে। তো এখান থেকে আমাকে আমার বাবা মাকে বোঝাইছে আসলে আমরা দরিদ্র পরিবারের সন্তান, বাবা মা মূর্খ, আমার দাদারা চাচারা শিক্ষিত হলো, আমার বাবা মা টোটালি মূর্খ। আসলে মূর্খ মানুষ বোঝাতে খুব সুবিধা হয়েছে যে এখান থেকে নিয়ে তাকে গ্রামে গিয়ে ঢাকায় নিয়ে ভালো কোনো গানের স্কুলে আমাকে ভর্তি করবে। তো আমি গেলাম, ওনার কথা শুনে, বাবা মায়ের কথা শুনে গেলাম। যাওয়ার পরে আমি অনেকবার তাকে বলছি যে মামা আমাকে গ্রামের কোনো স্কুলে ভর্তি করে দেন, সে আসলে করায়নি। আসলে উদ্দেশ্যটা ছিল তার যে উদ্দেশ্যটা সেটা সফল করা। তো এরকম দেখো 6-7 মাস 1 বছর যাওয়ার পরে আমাকে কোনো কিছু ভর্তি করে না, বরং আমাকে দিয়ে সে আরো কাজ করায়, বিনিময়ে আমাকে কিছু টাকা দেয়। টাকাটা আমার হাতে দেয় না, আমার ফ্যামিলিতে টাকা দেয়, আমার ফ্যামিলিকে শান্ত করে সে টাকা দেয়। এক পর্যায়ে সে গ্রামে আসার পরে তার যে এটা ছিল, ক্ষোভটা ছিল, সে তার দিক থেকে রাজনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে আমাকে সে ভুলে যায়। তখন আর আমাকে সে চিনে না, আমি তখন কোথায় থাকি কি করি আমার সে কোনো খোঁজ খবরই নেয় না। তো গানের ইটা ওখান থেকে শেষ হয়ে গেল, আর মনের কষ্ট মনে বুকে রেখে চলাচল শুরু করি, কাজ করি। তারপরে হঠাৎ করে আমি একদিন গ্রামে আসার পরে আমার এই যে মিলন ভাই, এই মিলন ভাইয়ের কথাতেই আমি প্রথম স্টেজ পারফর্ম করি। এই মিলন ভাই এসে দেখি MK ভিলেজ মিউজিক নামে তার একটা ইউটিউব চ্যানেল আছে। তা আসার পরে এই মিলন ভাইয়ের কথাতেই আজকে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গান। ঠিক আছে কিতাব, বুঝতে পারলাম। তো তোমার জীবনের সেরা একটা গান আছে আমি জানি, তোমার খুবই ফেভারিট, খুবই পছন্দের, সেই গানটা একটু দর্শকদের মাঝে। ও মুর্শিদ হো একে আমার ভাঙা ঘর, তার উপরে নরে চর, কখনো জানি ঘর ভাঙা পহরে রে, আহাবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আহাবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে অনেক ধন্যবাদ কিতাবুল ছোট ভাই, তোমাকে দোয়া করি তুমি যেন জীবনে অনেক সফলতা অর্জন করতে পারো। যাও এবার মনির আসো, রিয়া আপু আসো, তো তোমার পরিচয়টা একটু দিয়ে নিবা আপু। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়ামণি। আসলে আপনারা সবাই আমাকে চেনেন, আর আমার বাড়ি হচ্ছে আটঘরিয়া পাবনাতেই, আর আমার বাবার বাড়ি হচ্ছে সাথিয়াতে। আচ্ছা রিয়া আপু, আমরা অনেক জায়গায় অনেকভাবে অনেক ভিডিওতে তোমার মুখে তোমার হচ্ছে মানে যেখানে তুমি যত কথাই বলো সব জায়গাতেই একটা কথাই আমরা শুনেছি, তোমার মা তোমার কাছে অনেক প্রিয়। তুমি এই পৃথিবীতে মানে তোমার আসলে বলতে হয় না, অনেকবার আমরা বলছি, অনেক দর্শক বলেওছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে যে রিয়ার রাগের কথা কেন আপনারা বারবার তুলে ধরেন, কিন্তু একটা কথা বলতে গেলে কিন্তু আর একটা কথা তুলতে হয়। তুমি এতটাই রাগী, মানে মাঝে মধ্যে রেগে গেলে তুমি এতটাই ভয়ঙ্কর হয়ে যাও যে তোমার ওই মা ছাড়া তোমাকে কন্ট্রোল করার মতো কোনো পার্সনই নাই, তোমার মুখেই শোনা আর কি। তো সেই মায়ের সাথে কি কোনোদিন মিথ্যা কথা বলছো তুমি? আসলে আমার মায়ের সাথে অনেক মিথ্যা কথা বলা হয়, কারণ আমি মিথ্যা কথাটা বলি শুধু মাকে কষ্ট না দেওয়ার জন্য, মানে কিছু কথা আছে মা তোমার কষ্ট না পায় এজন্য তুমি মিথ্যার আশ্রয়টা নাও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি আমার এটা সত্যি কথা যে আমি মিথ্যা কথা বলি মাকে, যে মাত্র বললাম একটু পরে আমার সত্যিটা বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা অনেক ছোটবেলা থেকেই তোমাকে দেখতেছি, জানতেছি, শুনতেছি। অনেক ছোটবেলায় আমরা শুনেছি যে এই পৃথিবীতে তোমার হচ্ছে বাবা নেই, বাবা বেঁচে নেই। তোমার বাবা তোমাকে অনেক আগে এই পৃথিবী থেকে চলে গেছে তোমার বাবা। তো তারপরেও তোমার বাবার প্রতি এখনো তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এখনো তুমি তুলে ধরো মানুষের মাঝে, দর্শকের মাঝে। তো সেই বাবার বিষয়ে যদি কিছু আমাদেরকে বলতে। আসলে এটা ধরতে পারেন সবচেয়ে ইমোশনাল জায়গা। আসলে আমার যখন আমি 6 বছর বয়স থেকে, মানে 6 বছর বয়সে বলতে 5 বছর বয়সে আমার বুঝ, আমি ছোটোবেলা থেকেই একটু মানে
বেনি ছিলাম যে আমার একটা জিনিস, একটা কথা বললে ওই কথাটা আমার মনে থাকতো অনেক, মানে আমার 3-4 বছর আগের কথা এখনও মনে আছে, কিছু কিছু এরকম আমার মনে থাকে। তো 5 বছরের যখন বয়স ছিল আমরা ঢাকায় ছিলাম। ঢাকা থেকে চলে আসার পরে মানে বিষয়টা হচ্ছে আমার 6 বছর বয়স যখন হলো তখন আমার আব্বু এমনিতে ছিল এখনকার এখনকার ছেলেরা যেভাবে চলে, আমার আব্বু আগের যুগের ভিতরে ওরকম স্মার্ট ছিল, অনেক এভাবে চলত। আসলে আব্বুকে একটা মহিলা মানে আমাদের বাড়ির পাশে আমার আব্বুকে কবিরাজি করে বিয়ে করছিল, নিয়ে চলে গেছিল ঢাকাতে। নিয়ে যাওয়ার পরে আমার আব্বুর পেটে প্রবলেম হয়, মানে সমস্যা টিউমারের দেখা দেয়। পরে ওখান থেকে নিয়ে আসার পরে আমার মাকে আমার আব্বু ওই মহিলার কাছে যাওয়ার পরে অনেক অত্যাচার করতো। আমার মা এমন একটা মানুষ, মানে ধরা যায় যে এত অত্যাচার করতো আব্বু, এত মানে প্রচুর, আমার আব্বুকে মারতে মারতে অজ্ঞানও বানিয়ে ফেলতো। তারপরে আবার আমার মা কখনো শুধু আমাদের জন্য কখনোই আমার আব্বুর বাড়ির থেকে যায় নাই, এক পাও ফেলে নাই। আর কোনোদিন আমার মনে পড়ে না যে আমাদের ছেড়ে এক পা মানে গেছে দরজার বাইরে, যে ওদের ছেড়ে আমি চলে যাব। পরে আব্বুর যখন খুব সমস্যা হচ্ছে, পরে আব্বুর হচ্ছে পিসাবের থলে দিয়ে রক্ত বের হচ্ছিল, এরকম অবস্থা হয়ে গেছে। পরে আমি তো মনে করেন তখন গান গাই, আমার কণ্ঠ ভালো, এটা আমি জানি না, আমি নিজেও জানি না। আমি বেড়াইতাম এমনি গান মানে আমি আগে থেকে একটু চালু স্বভাবের ছিলাম ছোটোবেলার থেকেই। আর আমার কাকারা ছিল, এমনিতে আমার কাকারা অনেক নাম করা, গ্রামের ভিতরে অনেক আসলে তখন আমার আব্বুর অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মায়ের পেটে বাবু ছিল, আমার ছোট বোন। পরে আমার কাকারা কেউ দেখতো না, টাকা ছিল অনেক প্রচুর, কিন্তু আমাদের কখনো দেখতো না, আমরা না খেয়ে থাকলেও দেখতো না। আমরা মাংস খাইতে পারতাম না কখনো। আমার চাচিরা রান্না করতো, তখন আমরা কখনো দাঁড়াইতাম না বা চাইতাম না, ওই অভ্যাসটা ছিল না। আমরা ঘরের ভেতরে থাকতাম, মানে একটা তরকারি রান্না করলে শুধু করতাম, আফসোস করতাম, মানে আম্মু একদিন আমি তোমাকে সবসময় গরুর গোস্ত খাওয়াবো, এটা বলতাম। পরে আম্মু সাহায্য চাইতো মানুষের কাছে। আমাদের জমি জমা সব যতটুকু ছিল বিক্রি করানো হয়েছিল, পাইছিল যতটুকু বিক্রি করে আব্বুর অপারেশন করা হয়েছিল। তারপরেও সমস্যা বাড়তেছিল। আমার আব্বু সুন্দর ছিল আর ছোট ছিল, বেশি বয়স ছিল না, আর আমার আব্বুর বেশি বয়সও না। আমার মা চাইতে এক একজন এক এক কথা বলতো। পরে আব্বুকে আমি ওটা সহ্য করতে না পেরে আমি নিজেই মানুষের কাছে মানে এটা সাহায্য আমি চাইতাম, মানে রাস্তায় যে আমি চাইতাম আমার বাবার শুধুমাত্র প্রত্যেক দিনের ওষুধ কেনার জন্য। আসলে তখন চাইতাম আমার কাকারা আমাদের বাড়ির থেকে বাজার হচ্ছে 5 টাকা ভাড়া লাগে, যাই ওই বাজারে বসে মানে একটা ওড়না বিছায়া ওই ওড়নার উপর বসে আমি টাকা চাইতাম মানুষের থেকে। পরে আমার কাকা আছে, আমার কাকা আমাকে ডামাই যে হচ্ছে অন্য একটা ভিক্ষুকে টাকা দিয়ে যেত, আমাকে দিত না। সবচেয়ে কষ্টের বিষয় আব্বুর জন্য এটা করছি। পরে গানের জগতে আসছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাথিয়ার উনি কোনো এক ইসেতে উনি আমাকে দেখেছিল। দেখার পরে উনি
আমার বাসায় আসে অনেক সাংবাদিক নিয়ে, আসলে আমার জীবন কাহিনী নিয়ে পেপার ছাপানো হয়েছিল। তখন 2018 সালে আমার জীবন কাহিনী নিয়ে একটা পেপার ছাপা হয়। পেপারটা অনেক হয়। পরে ওখান থেকে উনি আমাকে নিয়ে আসার পরে গান গাওয়ার পরে আমার এই 17 বছর জীবনে একটা কথা বলতে পারবো যে আমি কখনো নিজেকে নিয়ে ভাবিনি। আমার আব্বু আমাকে একটা কথা বলে গেছিল, আমি তোমার মাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার ভাই ছোট ছিল, আমার হাতে তুলেই দিয়ে গেছিল যে কখনো তোমার মাকে কষ্ট পাইতে দিও না, ই করে রাখো। আমি ইনস্ট্রুমেন্ট, আমি সব সময় ছোটোবেলার থেকে কাজ করে গেছি। ছোটোবেলা 6-7 বছর বয়স থেকে আমি টানা কাজ করে গেছি। আমি কখনোই বিশ্রাম পাইনি। আমি সারাক্ষণ খাটে গেছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগে যে আমার বাবা নাই, যখন কেউ বাবা বলে আমার পাশে কেউ যদি আব্বু বলে ডাকে আমার প্রচুর খারাপ লাগে। যে আমার আব্বু থাকলে নুন ভাত হইলেও খাওয়াতো, আমার এত কষ্ট করা লাগতো না। আমার জীবনের সবচেয়ে কষ্ট যে আমার প্রচুর পরিমাণে রাগি, কিন্তু আমার প্রচুর পরিমাণে মায়া। আমি অল্প সময়ে কারোর সাথে মিশলে আমার তাকে ভোলাটা অনেক কঠিন। আমি প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে যাই। আমার প্রচুর পরিমাণে ভিতরে মায়া কাজ করে। আর আমি এটাও ভাবি সবসময় যে আসলে আমার তো একদিন বিয়ে হবে। আমি এটা ভাবি যে ছেলেকে বিয়ে করি আমি যেন আমার মার কাছে থাকতে দেয়। এটা আমি জানি না আমার মার জন্য আমার কেন অদ্ভুত একটা খারাপ লাগে, কারণ আমার মায়ের পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই। আর আমি সবসময় চাই যে আব্বু তুমি আমার আব্বু যেন যাই, অনেক কষ্ট করছে আমার আব্বু, অনেক শাস্তি পেয়ে মরছে, অনেক কষ্ট করছে। আচ্ছা আপু থাম, তোর বাবার নাই এটা আমরা সবাই জানি, তবে অনেক মানুষ অনেক দর্শক আমাদেরকে কমেন্ট করে তোকে সবাই মা বলেই ডাকে। আমি জানি যতদূর তোকে সবাই মা বলেই ডাকে, যেমন আমাদের বিটল নানাও তোকে মা বলেই ডাকে। তো তারপরেও আসলে বাবার স্থানটা আসলে কোনোদিন পূরণ হবার নয়। আসলে আমার জীবনে যেই বাবা হিসাবে আসে আমি কাউকে বাবা বলি না, কারণ আমার ভয় হয়। কারণ আমার একটা মামা আছে, ময়ূর সিং থাকে, উনি এখন প্যারালাইজ হয়েছে। আল্লাহ ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি আমাকে মেয়ের মতো ভালোবাসতো, আমাকে মা বলে ডাকতো। আমি আব্বুই বলতাম। আমার পাশে যেই বাবা হয়ে আসে আমি চাই না যে আমার জন্য কারো কোনো ক্ষতি, তার এরকম কিছু আমি জানি না এটা কীরকম, কিন্তু আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন যার কাছেই থাকি আমি যেন আমার মায়ের পাশে থাকতে পারি, আমার ভাই বোনের পাশে থাকতে। তুমি মা বাবাকে স্মরণ করে যদি একটা গান বলতে। আমার মায়ের আমার গান পছন্দ খুব। গানটা অবশ্যই আমার জীবনের সাথে অনেকটা মিল আছে। ও গানটা নারাবারে জালাস নারে এমন করে বন্ধু, নারাবারে পুরাস নারে এমন করে, বেশি জ্বালা দিলে আমি যাব মরে।
ব্যথায় অন্তরে আর হাসি আমি চোখের জলে কত ব্যথায় অন্তরে বেশি জ্বালা দিলে তবে যাব মরে বন্ধু বেশি জ্বালা দিলে আমি যাবন দোয়া করি তোর জন্য যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা তোর সেই দুঃখ কষ্ট থেকে তোকে মুক্তি দান করে, তোকে যেন আল্লাহ তাআলা সফলতা অর্জন করার তৌফিক দেয়। মনির ভাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ মনির হোসেন। আমার বাসা পাবনা জেলা ফরিদপুর থানা বিলচান্দ গ্রাম পাথার এলাকায়। তো সর্বপ্রথম ধন্যবাদ মিলন ভাইকে ক্যামেরার সামনে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই তো অতীত নিয়ে বলতেছে, সবার কথাই শুনলাম। আসলে আমার একটা কথাই কি, আমি কান্না করবে পারি না। ছোটবেলার থেকে বড় হয়েছে, আমি কোনোদিন কান্না করিনি। চোখের পানি জ্ঞান হওয়ার পরে আমি দেখিনি, মানে বুকের মধ্যে শুধু ছটফট করে। অভিনয় করে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে কান্না করি মাঝে মধ্যে। আর যে কথাটা আসতে চাচ্ছি, প্রাইমারি লাইফটা খুব ভালো ছিল। মায়ের কাছ থেকে 10 টাকা 20 টাকা স্কুল খরচ নিয়ে পড়াশোনা করতাম। তখন বুঝতাম না দুঃখ কষ্ট বেদনা কি। এখনো যে বড় তেমন আহামারি কোনো কিছু হয়েছে তাও না। তো প্রাইমারি লাইফটা শেষ করার পর যখন 1 কিলো রাস্তা হেঁটে হেঁটে হাই স্কুল লাইফে আসলাম, পড়াশোনা করতাম, তখন একটু একটু কষ্ট মনে হইতো আর কি। আমার বাবা সারাদিন এমনকি রাতেও পরিশ্রম করছে এই রোদের মধ্যে, খুব কষ্ট করে রোদে, মানে কিভাবে বলবো, মানে বলবে পারি না, বুকের মধ্যে খুব খারাপ লাগে। কষ্ট করে আমাদের কোনোদিন অভাব কোনো কিছু বুঝতে দেয় না। আমরা 4 ভাই বোন, আমি পরিবারের বড় সন্তান। সবাইরে পড়াশোনা করাইছে। আর আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে চেষ্টা করছি, মানে ইউটিউব প্ল্যাটফর্মে আসার একটা কথা। আমি যখন আসতাম তখন আমাকে সহযোগিতা বা হেল্প করার মতো কোনো মানুষ ছিল না। আমার বাপ অন্যের বাড়ি কাজ করতো, মানে কাজ শেষও হয় নাই, অগ্রিম টাকা নিয়ে আমাকে দিত যে বাবা যা, আমার প্রতি বিশ্বাস রেখে আমারে পাঠাইতো। আমি আসতাম, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি দীর্ঘ কয়েক বছর। কাজ করার পরে তখন গ্রামের মানুষের কথা বাদই দিলাম, স্কুল লাইফে চলতে ফিরতে বন্ধু বান্ধবের কথা বাদই দিলাম। নিজের আপন মানুষ, নিজের আপন চাচারা বলছে যে এই সমস্ত গরিবের পাট অভিনয় করে বেড়াও, লজ্জা করে না, মানুষ খারাপ বলে না। আসলে এই যে একটা ঈদ গেছে, কোনোদিন কারোর থেকে 5টা টাকাও পাইনি। আমরা 4 ভাই বোন থাকছি, বাপ মাই থাকছি, যা করার আমার বাপই কষ্ট করে এনে দিত। কেউ কোনোদিন 10টা টাকাও দেয় নাই। ঢাকা শহরে কিন্তু চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। মানে নিজের দেখা দেখা অন্য স্বাস্থ্য ভাই বোন সবাই পাইছে, কিন্তু আমরা কি তাদের চোখে বিষ ছিলাম, উপর আল্লাহ ভালো জানে। পাইনি, আশা করি না। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে এতটুকু কই যে যথেষ্ট পরিমাণ সুখে আছি। রাস্তায় পড়ে থাকা মানুষদের মধ্যে আল্লাহ আমাকে একজন বানাইতে পারতো, বানাই না। তো একটা কথা শুধু মনে করি, আসলে বাপ অনেক কষ্ট করছে, এখনো কষ্ট করে। ইউটিউব থেকে কাজ শেষ করে যখন বাসায় যাই, ঘাসের বোঝা মাথায় করে নিয়ে 1-2-3 কিলোমিটার রাস্তা হেঁটে বাসায় এসে নামাই। আসলে নিজে যে কাজ করে বাসায় যাই, ওইটাকে আমি কিছুই মনে করি না। বাপটা যে এত কষ্ট করে কাজ করে এসে যখন বোঝাটা নামায়, তখন মনে হয় বুকের উপরে বাড়ি লাগে। তো যাই হোক, পৃথিবীর সকল বাবা মাই সুখে থাক, সুস্থ থাক। আর মা তো রাস্তায় দাঁড়ায়া থাকে, ছেলে কখনো আসবেনি। আর আমার জীবনের আরো দুর্ঘটনা, আরো কাহিনী আছে। যদি ভাইকেও আল্লাহ বাঁচায় রাখে, আমাকেও বাঁচায় রাখে, একদিন বলবো। সব কথাই তো শেয়ার করা যায় না, অবশ্যই বলবো। সবাই দোয়া করবেন। মনির অনেক কথাই বললে, ইনশাল্লাহ আশা করি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের অগাধ ভালোবাসায়
তোমরা অনেক কষ্টে ছিলে এক সময়, এখন অনেকটাই আশার আলো তোমরা দেখতে পাও এবং তোমাদের অনেক দুঃখ কষ্টই দূর হয়েছে। তো আমি দর্শকদের প্রতি অনুরোধ করবো তোমাদের জন্য তারা অবশ্যই দোয়া করবে এবং উপর আল্লাহর রহমত তোমাদের প্রতি আছে, থাকবে ইনশাল্লাহ। তো তুমি একটা গান উপহার দাও। গান অবশ্যই বলবো। আর এই যে গানটা এখন আমি বলবো, আমি যদি জীবনে কোনোদিন মানুষের মতো মানুষ হইতে পারি, আমার বড় কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন নাই, কোনোদিন মানুষের মতো মানুষ হইতে পারলে এই গানটা আমি আবার বলবো, যদি অনলাইনের মাধ্যমে হোক বা একা একাই প্রয়োজন পড়লে ঘরে বসে বলবো। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা তোমার কারণে, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। বাবা সেই সব লোকেরা কেমন আছে, তাদের দেখা কি মেলে, গান গায়ে অপরাধে যারা পাঠালো জেলে, আমায় পাঠালো জেলে, যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ শিল্পী হয়েছে, চারিদিকে কত সুনাম, তোমার কারণে বাবা তোমার কারণে, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে। অনেক ধন্যবাদ মনির তোমাকে। ভাই বসো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানি না আমি আজকে কত বড় অপরাধ করে ফেললাম, আর এই অপরাধের জন্য আমি করজোরে আপনাদের কাছে মিনতি করতেছি, কারণ আপনাদের ভালোবাসার শিল্পীদের, ভালোবাসার মানুষদের আমি আজকে অনেক কাঁদিয়েছি। আর আসলে এই অপরাধটা আমারই, কেননা আমার জানা ছিল না যে ওদের ভিতরে এত দুঃখ এত কষ্ট কাজ করতেছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ওরা সবাই আমার ছোট ভাই বোন, আমার কলিজা, সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সফলতা অর্জন করার তৌফিক দেয়, আমি যেন ওদের জন্য কিছু একটা করতে পারি, আমি যেন সবসময় ওদের হৃদয় স্থান করে নিতে পারি, ওদের ভালোবাসাটা যেন আমাকে ওরা দেয়, আমি এইটুকুই চাই। তো দর্শক মণ্ডলী, আর কথা বলার ইচ্ছাও আজকে নেই, আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তবে একটা কথাই বলে দেবো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন আমাদের। আসসালামু আলাইকুম।